জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পর বিএনপি প্রধানের এই সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়কে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত বলছে জামায়াত ও এনসিপি। রাজনৈতিক দলগুলোর মতো ভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে তারা। জামায়াত জানিয়েছে তারা সরকারের অংশ হবে না, শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে সংসদে। এক নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরুর অংশ হিসেবেই রবিবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উদ্দেশ্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ। সন্ধ্যা 7:15টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াতের আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ে দুই দলের কেন্দ্রীয় নেতারা ওই সময় উপস্থিত ছিলেন। এমন সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখার পাশাপাশি সংসদে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামায়াতে ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ, শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ শেষে রাত 8:30টার দিকে সার্কিট হাউস এলাকার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। কুশল বিনিময় হয় পরস্পরের সাথে। নেতাদের এমন মেলবন্ধনকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত দেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। সামনের দিনগুলোতে রাজনৈতিক শিষ্টাচারের এমন চর্চা অব্যাহত থাকবে বলে মনে করে সবাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রীতি ভেঙে আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমপি ও মন্ত্রীদের শপথ। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, এএমএম নাসির উদ্দিনের শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশের পর এবার নতুন সরকারের শপথ গ্রহণের পালা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে, যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে। শপথ পাঠ করানো নিয়ে আলোচনা ছিল। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ এমপিদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা। এই বাস্তবতায় মঙ্গলবার শপথ পড়াতে যাচ্ছেন সিইসি। 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। এবার রেওয়াজ ভাঙছে। সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এছাড়া আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার। এর আগে অবশ্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম। প্রতিবেদনে জানানো হয়েছে একই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। 7 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 32টি আসনে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে 11 দল। এর প্রতিবাদে আজ বিকেলে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করলেও জোটের এমপিরা শপথ নেবেন এবং সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানানো হয়েছে। এদিকে অভিযোগ নিয়ে প্রার্থীদের হাইকোর্টের শরণাপন্ন হতে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও কিছু কিছু আসনে কারচুপির অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে রবিবার নির্বাচন ভবনে যান 11 দলের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ভোটে কারচুপি ও সহিংসতার প্রতিবাদে সোমবার বিকালে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান তিনি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। এদিকে তড়িঘড়ি করে নয়, বরং যথাসময়ে ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না, নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী। প্রত্যাশার চেয়েও কমিশন ভালো নির্বাচন আয়োজনে সক্ষম হয়েছে বলেও দাবি করেন এই কমিশনার। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। ঋণের দায়ে জর্জরিত গরিব সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কোষাগার শূন্য, কিন্তু পরিবর্তন আর সংস্কারের আশা আকাশচুম্বী। পরিস্থিতি এমন যেন দায়িত্ব নিয়ে শুরু করতে হবে নতুন সরকারকে। বিশ্লেষকরা মনে করেন ভঙ্গুর অর্থনীতি, বেকারত্ব, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে শীতল সম্পর্কের কঠিন পরিস্থিতি ছাপিয়ে সীমিত সম্পদে জনগণের অগুন্তি আকাঙ্ক্ষা পূরণের চাপ নতুন সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথা। গেল 1.5 বছরে আর্থিক খাতে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, বিমা খাত রয়ে গেছে আড়ালেই, আর পুঁজিবাজার আটকে গেছে জরিমানার চোরাবালিতে। রাজস্ব আহরণ লক্ষ্য পূরণ হয়নি। ব্যাংক খাতের দুর্বল অবস্থার পরও সরকারের বাজেট অর্থায়নের প্রধান উৎস ব্যাংক ঋণ। সংস্কার ঝুলিয়ে রেখেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পজিটিভ যে রিফর্মগুলি, আমার বিশ্বাস আমাদের নতুন যে গভর্নমেন্ট আসছে চলমান প্রক্রিয়া ধরে রাখবে। এই ধরনের রিফর্মগুলি যদি না হয় তাহলে কিন্তু আমরা ফিউচারে একটা কার্যকর ব্যাংকিং সেক্টর দেখব না। ইন্স্যুরেন্স সেক্টর বিশেষ করে এবং সাথে ক্যাপিটাল মার্কেট, এইখানে অগ্রগতি খুব লিমিটেড। অনেকগুলো আইন এবং রেগুলেশন, সেগুলোকে ঢেলে সাজানোর বিষয় আছে, সেই রিফর্মসটাও প্রয়োজন। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.5% হারে। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অর্থনৈতিক মন্দায় বেড়েছে বেকারত্ব, কাজ না পাওয়ায় বেড়েছে দারিদ্র্যের হার, আর বিনিয়োগ সন্দেহাতীতভাবেই কমেছে। ইন্টারেস্ট রেট এখন অ্যাবসলিউটলি ভেরি ভেরি হাই। এটাকে অবশ্যই নামিয়ে আনতে হবে। মার্কেটে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর যে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে,
এটার জন্য কাজ করতে হবে। সেখানে আপনার সুশাসনটাকে ফিরিয়ে আনা অতি জরুরি। গেল 1.5 বছরে বদলে গেছে খোদ রাজধানীর সড়কের চিত্র। রাজপথের দখল নিয়েছে রিকশা, কমে গেছে শহরের গতি। একই বিশৃঙ্খলা যেন রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে, যার দ্রুত উত্তরণ চান জনগণ। আমরা আশা করি নতুন সরকার এসে আর্থিক খাতের উন্নয়ন করব। অসুবিধাগুলো, সব সমস্যাগুলো সমাধান হয়ে যাক, এটাই আমরা চাচ্ছি। পুলিশের পোশাক বদলেছে, কিন্তু তাদের জবাবদিহি নিশ্চিত হয়নি নাগরিকের কাছে। আমলাতন্ত্র হয়নি জনকল্যাণমুখী। শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর ভারত নিয়ে নানা কথার যুদ্ধে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক এখন চরম অবনতিতে। যে কোনো দেশের সাথে আমাদের ডিপেন্ডেন্সি যেন না থাকে। যত বেশি আমরা ডাইভার্সিফাই করতে পারবো, তত কিন্তু যেটাকে স্ট্র্যাটেজিক অটোনমি বলা হয়, সেই জিনিসটা কিন্তু সুবিধা হবে। রাজস্ব আহরণে গতি নেই, বাজেট ঋণ নির্ভর। অর্থনীতির চাকায় গতি আসে এমন আশাও নেই। আছে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জও। এসব উত্তরণের উপায় হিসেবে দূর করা যায়নি বাণিজ্যের বাধা, কমানো যায়নি ঘুষ, দুর্নীতি। 2 যুগ পর ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে জনগণ, তাই নির্বাচিতদের কাছে প্রত্যাশাও অনেক। যেন দেশে চাঁদাবাজিটা বন্ধ হয় এবং রাস্তাঘাটে যে মেয়েরা যেন সেফ থাকে। নির্বাচিত সরকার হলে ব্যবসা বাণিজ্য সবকিছুর উন্নতি হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সচল হবে। সংকট অনেক, তবে এসব ছাপিয়ে জনগণের প্রত্যাশা দ্রুত পূরণের চাপই হতে পারে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের পর বদলে গেছে বাংলাদেশের ভেতর বাইরের অনেক কিছু। একদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। বন্ধুদেশ বড় অর্থনীতির দেশগুলোর সাথে কেমন হবে নতুন সরকারের কূটনীতি, সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে। নির্বাচনে বিপুল বিজয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা। বার্তা পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশের আগামী সরকারের সাথে বড় দেশগুলোর সম্পর্ক কেমন হতে চলেছে। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রনীতি কেমন হবে নতুন সরকারের, দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন তারেক রহমানকে। বিজয়ী দলনেতার জবাব আগের মতোই দৃঢ় আর স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে অচিরেই, তবে তাদেরও বিশেষ কোনো দলকেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে হবে। যেহেতু ভারতের সাথে সম্পর্ক গত 1.5 বছরে খারাপ হয়েছে, বাংলাদেশের জনগণের যে এই আকাঙ্ক্ষা, আশা যেটা করছে, সেটা হলো সম্পর্কটার মধ্যে যেন মিউচুয়াল রেসপেক্ট থাকে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এটা সরকার কেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধুত্বটা হবে কিসের ভিত্তিতে? সমতা এবং মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সমস্যা হওয়া উচিত না। কারণ আগে যে পররাষ্ট্রনীতি ছিল আগের সরকার, সেটাতে অনেকেরই আপত্তি ছিল যে অনেক বেশি ভারতের প্রতি বেশি ঝুঁকেছিল। যুক্তরাষ্ট্র চীনের সাথেও সম্পর্ক গতিশীল হবে মনে করেন তারা। যে চীনের সাথেও বাংলাদেশের একটা বড় সম্পর্ক, এবং ওটা বড় আকারেই কিন্তু অর্থনৈতিক সম্পর্ক। আমেরিকার সাথে সম্পর্ক সবসময় বিভিন্ন লেভেলে সম্পর্ক ছিল। সব বাণিজ্যের ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে যে অন্য দেশের সাথে কি সম্পর্ক, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এরই মধ্যে কূটনীতিতে দৃশ্যমান চ্যালেঞ্জ হবে বন্ধু দেশ থেকে বিনিয়োগ নিয়ে আসা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রত্যাশা থাকলেও চুয়াডাঙ্গার 2টি আসনে শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি ধানের শীষ। দলের মধ্যে অন্তর্কোন্দল, সমন্বয়হীনতা ভাসমান ও নারী ভোটার টানতে না পারাকেই কারণ হিসেবে দেখছেন কর্মী ও সচেতন মহল। এদিকে অনেকটা নীরব থেকে কৌশলে জয় ছিনিয়ে এনেছে দাঁড়িপাল্লা। চুয়াডাঙ্গার 2টি আসনে এবারের নির্বাচনে পাল্টে গেছে বহু বছরের সমীকরণ। একসময় যেখানে বিএনপি শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল এ জেলা, সেখানে অতীতের সব রেকর্ড ভেঙে 2টি আসনই গেছে জামায়াত ইসলামের ঘরে। নির্বাচনের আগে মাঠে ব্যাপক সরব ছিল বিএনপি, তবে ভোটের ফলাফলে পরাজয় মানতে হয়েছে দলটির। চুয়াডাঙ্গা 1 আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান 57,000, চুয়াডাঙ্গা 2 আসনে সে ব্যবধান 44,000-এ।
দলীয় কর্মী ও সচেতন মহলের মতে বিএনপির পরাজয়ের পেছনে কাজ করেছে অন্তর্কোন্দল ও সমন্বয়হীনতা। অন্যদিকে তুলনামূলক নীরব প্রচারণা চালালেও সুসংগঠিত কৌশলে মাঠ দখলে নেয় দাঁড়িপাল্লা। এই সচেতন মানুষদের ভিতরে আমাদের সেভাবে হয়তো আমরা প্রেজেন্টেশন করতে পারিনি ধানের শীষকে। তরুণ ভোটার যারা প্রথম ভোট দিচ্ছে তাদের একটা উচ্ছলতা উচ্ছ্বাস বেশি। আমার দৃষ্টিতে মনে হয় জামাত এই ভোটগুলোকে তারা আকৃষ্ট করতে পেরেছে। বিএনপির নেতারা মনে করেন বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলা একটা বিএনপির অধ্যুষিত এলাকা। রাজনীতিতে গ্রুপিং থাকার জন্য সমন্বয়হীনতার কারণে আমরা পরাজয় বরণ করেছি। গুছিয়ে উঠতে না পারার কারণে আজকে আমাদের ধানের শীষের বিপর্যয়। দুটি আসনে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের দুই প্রার্থী জামানত হারিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার 5টি আসনের মধ্যে 4টিতে বিএনপি জিতলেও হেরেছে একটিতে। জামায়াতের মাসুম মুস্তফার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৩,২০০ ভোটে হেরেছেন বিএনপির আবু তাহের তালুকদার। এই হারের জন্য বিএনপি নেতাদের অন্তঃকোন্দল ও সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তৃণমূলের কর্মীরা। বিএনপি প্রার্থী বলছেন ষড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে। পূর্বধলা উপজেলা নিয়ে নেত্রকোনা 5 আসন। এ যাবৎ আসনটি ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে। এবারে আসনে অবস্থান শক্ত করার সুযোগ ছিল বিএনপির। তবে জামায়াতের মাসুম মোস্তফার কাছে হেরে যান বিএনপির আবু তাহের তালুকদার। আসনটিতে মনোনয়ন পাওয়ার দৌড়ে ছিলেন বিএনপির 4 নেতা আবু তাহের তালুকদার, বাবুল আলম তালুকদার, শহীদুল্লাহ ইমরান ও রাবে আলী। শেষ পর্যন্ত আবু তাহের তালুকদার মনোনয়ন পেলেও দলে ছিল না ঐক্য। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন দলীয় কোন্দলেই হেরেছে ধানের শীষ। রাবে আলী এবং শহীদুল্লাহ ইমরান ওই দুইটা এক গ্রুপ, আর আবু তাহের তালুকদার আর বাবুল আলম তালুকদার ওই দুইটা মিলাই হলো এক গ্রুপ। ভরাডুবির কারণ আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা সকলেই সম্মিলিতভাবে কাজ করতে পারছি না। তবে দলীয় কোন্দলের কথা অস্বীকার করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির এই নেতা। ফল বিপর্যয় না, আমরা সবাই মর্মাহত। আসলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আমাদের কিছু ভুলভ্রান্তির কারণে হয়তো আমাদের এই বিপর্যয়টি হয়েছে, তা আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আর হারের জন্য ভোট কারচুপিকে দায়ী করেছেন বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার। গণনা আমাদের কারচুপি হয়েছে, ভোটারদেরকে লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্র স্থগিত করেছে। তা আমার বিশ্বাস যে আমরা যদি আবার পুরোনো ভোট গণনা হয় সুনিশ্চিত আমাদের বিজয় ইনশাল্লাহ। জামায়াত প্রার্থী বলছেন জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন। ভালোবাসা এবং তাদের সমর্থন অব্যাহত আছে। আশা করি এই সমর্থনের প্রতি, এই ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো তাদের প্রতি আগামী দিনে। ওনাদের মতামত নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ। অনিয়মের কথা নাকচ করলেন রিটার্নিং কর্মকর্তাও। রেজাল্ট হয়ে গেছে, সব এজেন্ট স্বাক্ষর করছে না ওখানে গণনা শীটে। জি জি ঠিক আছে। আর ওই সব কটাই ওরকম ওই গণভোট অনেকেই নষ্ট করে ফেলছে আর কি, তারা কিছু করে নাই। স্থানীয়রা বলছেন দলীয় ঐক্য তৃণমূলের আস্থা ফেরাতে না পারলে আগামীতে এই আসনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। ডিবিসি নিউজ ডেস্ক।